হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু অ্যানাকাডেমি। আজকে আমরা ইন্ডিয়ান হিস্ট্রির 5 টপ এমসিকিউ আলোচনা করব। যে প্রত্যেকটা এমসিকিউ, এই 5টা এমসিকিউ তোমাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে এই এমসিকিউ এর টপিকগুলোর উপরে, যেটা তোমাদের সামনের এক্সামে, বিভিন্ন রকম এক্সামের জন্য কিন্তু এই প্রত্যেকটা এই 5টা প্রশ্ন কিন্তু একদম বেসিক প্রশ্ন, তোমাদের ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমরা তার আগে শুরু করার আগে আমি আমার ক্লাস ফিচার সম্পর্কে বলতে চাই যে অ্যানাকাডেমিতে তোমাদের যে পেড কোর্স হয় বা যেটাকে আমরা ক্লাস বলি, এভরিডে সেটা 7টা থেকে 8:30 অবধি হয়। স্পেশাল ক্লাস বুধ, বৃহস্পতি, শনি, রবি 7:30 থেকে 8:30, সোম, বুধ, শুক্র 8:30 থেকে 9:30। ইউটিউবের ক্লাস টাইম 12:30 আর 10:30। 10:30 রোজ থাকে না, রেগুলার 12:30 থাকে। যেদিন 10:30 থাকবে সেদিন 12:30 ক্লাসে বলে দেওয়া হবে। তো আজকে আমরা আলোচনা করব, তার আগে বলি যে তোমাদের WBPSC সাবস্ক্রিপশন তোমরা দেখতেই পাচ্ছ। আনএকাডেমি তোমাদের জন্য বেস্ট এডুকেটরের মাধ্যমে কিন্তু তোমাদের প্রত্যেকটা স্ট্রাকচারাল কোর্স রেখেছে। আমাদের ক্লাসে বা স্পেশাল ফ্রি ক্লাসেও আমাদের প্রচুর প্র্যাকটিস করা হয় কোয়েশ্চেন আনসার। ডেইলি ইন্টারেক্টিভ লাইভ সেশন, যে লাইভ সেশনে তোমাদের খুবই মানে একটা আছে না র্যাপিড রিভিশনের জন্য এভরিডে লাইভ ক্লাস জয়েন করা উচিত। আর অনলাইন প্ল্যাটফর্ম র্যাপিড রিভিশনের জন্য সব থেকে বেস্ট জায়গা, আমি তোমাদের বারবার বলছি। অফলাইনে কিন্তু আমাদের সেই জায়গাটা থাকে না, আমরা যে ডেইলি প্র্যাকটিস আমাকে করতেই হবে, কোথাও না কোথাও গিয়ে ল্যাক হয়ে যায়, যেটা কিন্তু আমরা অনলাইন প্ল্যাটফর্মে একদম আমরা লাইভ ক্লাস করতে করতে কিন্তু আমরা মুখস্থ করি এবং সেটা পড়তেও বেশ ভালো লাগে, এনার্জি লাগে। লাইভ মক টেস্ট, কুইজ সমস্ত অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি এখানে। আমাদের 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার এবং 2 ইয়ারের এই সাবস্ক্রিপশন ফিচারটা দেখতে পাচ্ছি। প্রত্যেকটার উপর 10% ডিসকাউন্ট যদি আমরা পাই তাহলে এই অ্যামাউন্টটা কিন্তু পাচ্ছি, ঠিক আছে? তাহলে অবশ্যই কিন্তু কোড ইউজ করো RAMIL 10% ডিসকাউন্টের জন্য। আর অবশ্যই কিন্তু আনএকাডেমি প্লাসে জয়েন করো এই কোড অ্যাপ্লাই করে। নেক্সট আমরা প্রথম প্রশ্ন আজকে আলোচনা করব, যেখানে বলা হয়েছে দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ মুসলিম লীগ ওয়াজ। মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? নবাব ওয়াকারুল মুলক, মিয়া আবদুল্লাজিজ, হিদায়াত হুসেন খান অ্যান্ড মোহাম্মদ আলী জিন্না। তাহলে ফার্স্ট প্রেসিডেন্ট আমরা কোনটাকে রাখবো? এই প্রশ্নটা নিয়ে অনেকের ডাউট হয় যদি অপশানে আগা খান থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা প্রথম প্রেসিডেন্ট, এবং WBCS 10 ইয়ার্সেও এটা তোমাদের কিন্তু প্রিলিমসের কোয়েশ্চেনও আছে, ফার্স্ট প্রেসিডেন্ট ওখানে আগা খানকেও রেখেছিলেন এবং সবাই কিন্তু আগা খান করে এসেছে, কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট প্রেসিডেন্ট কিন্তু আমাদের নবাব ওয়াকারুল মুলক হয়ে যাবে কারেক্ট আনসার। নবাব ওয়াকারুল মুলক হয়ে যাবে কারেক্ট আনসার, যার অ্যাকচুয়াল নাম হচ্ছে মুস্তাক হুসেন। মুস্তাক হুসেন, যিনি একই সাথে ইনভলভ ছিলেন আলিগড় মুভমেন্টের সাথে। আলিগড় মুভমেন্টের সাথে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং সব থেকে বড় কথা যে ফর্মাল প্রোক্লেমেশন এখানে আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের মুসলিম লীগ এস্টাবলিশ হওয়ার প্রধানত কারণ কি ছিল? যে পলিটিক্যালি মুসলিম কমিউনিটিকে এস্টাবলিশ করা, ঠিক আছে? 1906-এ যেমন আমাদের কংগ্রেস ছিল, যেখানে কংগ্রেসকে বলা হতো হিন্দু মেজরিটি পার্টি, ঠিক আছে? এবং কংগ্রেসের এবং সৈয়দ আহমেদ খানের একদম নির্দেশ ছিল যে রাহিমতুল্লাহ সায়ানি বা বদরুদ্দিন তায়েবজির যে আহ্বান কংগ্রেসে জয়েন করা, যাতে কেউ না শোনে, ঠিক আছে? তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট আমরা যে প্রশ্নটা আলোচনা করব, ইন হুইচ অফ দ্য ফলোয়িং সেশনস অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দ্য রেজলিউশন অফ স্বদেশী was adopted? মাদ্রাস সেশন 1903 আছে, বম্বে সেশন 1905, বেনারস সেশন 1905, ক্যালকাটা সেশন 1906। আমাকে বলেছে ন্যাশনাল কংগ্রেস রেজলিউশন স্বদেশী অ্যাডপ্ট করলো কোন সেশন অনুযায়ী? স্বদেশী স্বরাজ এই দুটোই হচ্ছে অ্যাডপ্ট করলো ন্যাশনাল কংগ্রেস ক্যালকাটা সেশন 1906-এ। এবার তোমাদের এখানেও একটা কনফিউশন হয় গোপাল কৃষ্ণ গোখেল বেনারস সেশনের দ্বারা। তো এখানে বলতে হবে যে বেনারস সেশনে 1905-এ ন্যাশনাল কংগ্রেস না, শুধুমাত্র গোপাল কৃষ্ণ গোখেল একটা ফর্মাল প্রোক্লেমেশন দিলেন স্বদেশী মুভমেন্ট শুরু করা, স্বদেশী এবং বয়কট, ঠিক আছে? বেনারস সেশন 19, এটা একটা গোপাল কৃষ্ণ গোখেলের একটা ফর্মাল প্রোক্লেমেশন ছিল। কিন্তু যদি আমাকে বলা হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দ্য রেজলিউশন অফ স্বদেশী ওয়াজ
অ্যাডপ্টেড, তাহলে কিন্তু অবশ্যই কোনোভাবে বেনারস সেশন দেবে না, ক্যালকাটা সেশন 1906 হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য রেজলিউশন স্বদেশী ওয়াজ অ্যাডপ্টেড ইন 1906, ক্যালকাটা সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, দিস সেশন ওয়াজ হেডেড বাই দাদাভাই নওরোজি। আমরা জানি 1906-এ প্রথম প্রেসিডেন্টশিপ নিয়ে কিন্তু আমাদের দাবি আসে, এবং সেই প্রেসিডেন্টশিপে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের এক্সট্রিমিস্টদের যে ডিমান্ড, চারটে ডিমান্ড ছিল। কি কি ডিমান্ড? ডিমান্ড ছিল সেলফ গভর্নমেন্টের মানে স্বরাজের, বয়কট মুভমেন্ট, স্বদেশী মানে সেলফ প্রোডাকশন, এবং ন্যাশনাল এডুকেশন। এই চারটেকেই অ্যাকসেপ্ট করা হয় প্রেসিডেন্টশিপের বদলে। এই প্রেসিডেন্টশিপের ঝামেলা ফের আবার 1907-এ, যেহেতু শুধুমাত্র স্বরাজ ছাড়া বাদ বাকিগুলোকে অতটা প্রমোটই করা হয়নি। তো এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, যার জন্য এখানে একটা বিখ্যাত দাদাভাই নওরোজির কোটেশন আছে। অনেক সময় তোমাদের কোটেশনগুলো খুব ভালো করে মাইনরটি দেখতে হবে, কারণ তোমাদের এবং বাংলা মিনিংটাও জানতে হবে। তোমাদের মিডিল থেকে বা আগে সিঙ্গেল একটা প্রথম কোটেশন দিয়ে তোমাদের একটা কোটেশন তুলে দিতেই পারে, যেখানে বলা হয়েছে উই ডু নট আস্ক ফর ফেভার্স, উই ওয়ান্ট অনলি জাস্টিস, instead of going into any further divisions or details of our rights as British citizens, the whole matter can be comprised in one word: self-government or Swaraj, like that of the United Kingdom or colonies. তো দাদাভাই নওরোজি কিন্তু এটা এই উক্তিটা কিন্তু করেছেন। তো নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, the interim government, এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। the interim government at the center was formed in 1946 before the visit। বলেছে ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন হলো কোন সময়, মানে এখানে যে অপশনগুলো দিয়েছে, ক্যাবিনেট মিশনের আগে, আসার আগে, ক্যাবিনেট মিশনের পরে, নাকি ক্রিপস মিশনের রেজাল্ট হিসেবে, আফটার মাউন্টব্যাটেন কেম টু ইন্ডিয়া ফর ট্রান্সফার দ্য পাওয়ার টু ইন্ডিয়ানস। কোনটা কারেক্ট আনসার হবে? আফটার দ্য ভিজিট অফ দ্য ক্যাবিনেট মিশন, এক্স্যাক্টলি এটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তো এই যে ইন্টারিম গভর্নমেন্ট আমরা দেখলাম, আমাদের একটা প্রশ্ন, আমাদের একটা ভুল ধারণা আছে যে ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 দ্বারা। একদমই না, ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 দ্বারা, কারণ 1935 কিন্তু অনেকেই মানেনি, প্রভিন্সিয়াল অটোনমাস পাওয়ার, ঠিক আছে, যেখানে কিন্তু 1919 রাখা হয়েছিল গভর্নমেন্ট, নাহলে কিন্তু মুসলিম লীগ এখানে জয়েন করতো না। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, এখানে আমাদের একটা প্রশ্ন তোমাদের দিতে পারে। দেখো, যেখানে আমরা জানি যে মুসলিম লীগ থেকে, কংগ্রেস থেকে এখানে মিনিস্ট্রিতে ছিল, দুটো প্রশ্ন সবসময় মাথায় রাখবে যে বলদেব সিং, যিনি আমাদের ডিফেন্সে ছিলেন, ঠিক আছে, এই বলদেব সিং কিন্তু, এবং জন মাথাই, বলদেব সিং, এটা কিন্তু বলদেব সিং, এরা প্রত্যেকে কিন্তু 1919-এর যে ফিচার ছিল, ওই যে ইন্ডিয়ান ক্রিশ্চিয়ান, তারপরে শিখ, ঠিক আছে, এদের যে সেপারেট ইলেক্টোরেট, সেই অনুযায়ী মাইনরিটি সেকশনে কিন্তু এরা ছিল। বুঝতে পেরেছো? আর নেক্সট যদি আমরা আলোচনা করি অল ইন্ডিয়া মুসলিম লীগ, তাহলে অল ইন্ডিয়া মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম লীগ, এখান থেকে আমাদের কোন কোন মিনিস্ট্রি পেয়েছিল এটা একটুখানি জেনে রাখবে, ঠিক আছে। অল ইন্ডিয়া মুসলিম লীগ থেকে পেয়েছিলেন কমার্স, ফাইন্যান্স, হেলথ, ল এবং পোস্ট অ্যান্ড এয়ার, ঠিক আছে। তাহলে কি কি বললাম? কমার্স, ফাইন্যান্স, ল, হেলথ এবং পোস্ট অ্যান্ড এয়ার। যেখানে ফাইন্যান্স, এটা মনে রাখবে যে লিয়াকত আলী খান, এটা মনে রাখতে হবে। আর একটা ল, যেখানে অনলি মুসলিম লীগের যে মাইনরিটি, মানে হিন্দু মাইনরিটি থেকে, এই নামটা মনে রাখবে, যোগেন্দ্রনাথ মণ্ডল, ঠিক আছে, যোগেন্দ্রনাথ মণ্ডল, এই নামটা কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট, সাইমন কমিশন ওয়াজ বয়কটেড বাই দ্য ইন্ডিয়ানস বিকজ, সাইমন কমিশন কেন বয়কট করা হয়েছিল? তাহলে এটা আমরা সবাই জানি যে সাইমন কমিশন কবে অ্যাপয়েন্ট হয়, সাইমন কমিশন কেন বয়কট করা হয়। সাইমন কমিশন অ্যাপয়েন্ট হয়েছিল তোমরা জানো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ। যখন আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 কি পারপাসে ছিল? অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কনস্টিটিউশনাল পারপাসে। কনস্টিটিউশনের জন্য আমাদের পিছিয়ে পড়েছিল, তার কারণ হচ্ছে আমাদের একটা কংগ্রেসের মধ্যে স্প্লিট হয়, এবং সেখান থেকে আমরা জানি ন্যাশনাল, মানে সেকেন্ড স্প্লিট হয়, ন্যাশনাল লিবারেল পার্টি এস্টাবলিশ হয়। তো সেক্ষেত্রে কংগ্রেসকে বলা হয়েছিল
ছিল ইউনাইটেড হয়ে একটা নির্দিষ্ট ডিসিশনে আসার এবং কনস্টিটিউশনাল রিফর্মস নিয়ে আলোচনা করার, যেহেতু আমাদের 10 বছরের আমাদের রিভিশন একটা মানে যেটাকে আমাদের 10 বছর অন্তর অন্তর যেটা আমাদের স্ক্রুটিনি করা, ঠিক আছে, এরকম একটা পজিশন ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে সাইমন কমিশন সেক্ষেত্রেই আসে, 10 বছর মানে 29 হয়, যেহেতু 29-এ আমাদের ইলেকশন ছিল সেই জন্য এটা 27-এ কিন্তু অ্যাপয়েন্ট হয়। তো সাইমন কমিশন সম্পর্কে যদি জিজ্ঞাসা করে কি পারপাসে, তাহলে অবশ্যই একটা কথা বলতে হবে আমাকে, প্রগ্রেস অফ দ্য গভর্নেন্স স্কিম, প্রগ্রেস অফ দ্য গভর্নেন্স স্কিম, এটা মনে রাখতে হবে। কেন বয়কট করেছিল, কারণ এটা পুরোপুরি কোনোভাবে কিন্তু কোনো ইন্ডিয়ান মেম্বারদের এখানে রাখা হয়নি, নো ইন্ডিয়ান মেম্বার এবং নো ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, এই দুটো কিন্তু ইন্ডিয়ানদের কাছে সব থেকে আপত্তির কারণ ছিল। যদি বলা হয় কমিশন কবে সেট করা হলো, তাহলে না 27 না 28, 27-এ অ্যাপয়েন্ট হলো, 28-এ ইন্ডিয়াতে এলো ফেব্রুয়ারিতে, 29-এ কমিশন অ্যাপয়েন্ট হলো। তাহলে যদি বলে সাইমন কমিশন অ্যাপয়েন্টেড, তাহলে 1929, ঠিক আছে। এবার যদি সাইমন কমিশনের পারপাস থাকে, 3টে পারপাস থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে। পারপাস কি ছিল, একটা হচ্ছে কনস্টিটিউশনাল রিকনস্ট্রাকশন, যেটা বলা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ, ফেডারেল কনস্টিটিউশন এটাও রাখা হয়েছিল, হাইকোর্ট শুড গিভ কমপ্লিট কন্ট্রোল, হাইকোর্টের ওপর হাইকোর্ট শুড গিভ কমপ্লিট কন্ট্রোল, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু এই 3টে পয়েন্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার যখন আমরা দ্য মুসলিম লীগ ডিমান্ডেড আ সেপারেট স্টেট ফর দ্য মুসলিমস ইন দ্য ইয়ার 1920, 1930, 1940, 1946, তোমরা সবাই জানো যাকে আমরা লাহোর রেজলিউশন বলি, 1940। এখান থেকে অনেক রকম কনফিউশন হয়। এই মুসলিম লীগ যেটা ডিমান্ড হয়েছিল সেপারেট স্টেট, যেটা পাকিস্তান পরবর্তীকালে 23 মার্চ নামকরণ তো আগেই হয়েছিল, চৌধুরী রহমত আলী 1933। এখানে যে রেজলিউশন হয়, লাহোর রেজলিউশন যাকে আমরা বলি কনস্টিটিউশনাল ড্রাফট, ঠিক আছে, সেপারেট স্টেট মুসলিম লীগের জন্য কনস্টিটিউশনাল ড্রাফট, যে ড্রাফট কে পেশ করেন, জাফরুল্লাহ খান, ঠিক আছে। আচ্ছা, প্রিসাইড কে করেন, মোহাম্মদ আলী জিন্নাহ। ড্রাফট করেন কে, জাফরুল্লাহ খান। প্রিসাইড করেন কে, জিন্নাহ। ড্রাফট পেশ করেন কে, এ.কে ফজলুল হক। এই 3টে নাম আমাদের ভালো করে মনে রাখতে হবে। কমপ্লিট আমাদের এই কয়েকটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট হবে। আমি আশা করব যে তোমাদের ভিডিও ভালো লেগেছে। এভরিডে আনএকাডেমি অ্যাপসে যেটা পেড কোর্স বা প্লাস কোর্স তোমরা পেয়ে যাবে। 7টা থেকে আমাদের শুরু হয়, যেমন আজকে আমাদের 7টা থেকে 8:30 ক্লাস আছে। স্পেশাল ক্লাস টাইম, আর স্পেশাল ক্লাস টাইম আমাদের রয়েছে 7:30 থেকে 8:30 আর 8:30 থেকে 9:30। ইউটিউবের ক্লাস টাইম 12:30 থেকে রেগুলার। যেদিন 10:30টায় থাকবে ক্লাস, সেদিন 12:30 ক্লাসে বলে দেওয়া হবে, যেমন আজকে আছে, ঠিক আছে। তো তোমরা প্রত্যেকে WBPSC আনএকাডেমি জয়েন করো, কারণ আনএকাডেমির মাধ্যমে তোমরা বেস্ট এডুকেটরের ফিচার্ড কোর্স কিন্তু স্ট্রাকচারাল কোর্স পাচ্ছ, ডেইলি ইন্টারেক্টিভ লাইভ সেশন যেখানে র্যাপিড রিভিশন তোমাদের হচ্ছে, কোর্সের যেটা তোমাদের লাইভ ভিডিও হচ্ছে সেটা তুমি PDF পেয়ে যাচ্ছ, লাইভ মক টেস্ট কুইজ কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে তোমাকে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রয়েছে সাবস্ক্রিপশন ফিজ, ঠিক আছে। এই ফিজ তোমরা প্রত্যেকটা অ্যামাউন্টের উপর 10% ডিসকাউন্ট পেতে পারো যদি এই রেফারেল কোডটা ইউজ করো RAMILA, ঠিক আছে সবাইকে। আচ্ছা, এবার আমরা আনএকাডেমির সাবস্ক্রিপশন রিলেটেড বা গ্রুপ কোর্স মানে ব্যাচ কোর্স নিয়ে আমরা আলোচনা করব। তো সেক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি যে WBPSC তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, কারণ তোমাদের এই আনএকাডেমি WBPSC তোমাদের এই লিমিটেড পিরিয়ড অফার এখন কন্টিনিউ করছে, যেখানে 1 বছরের সাবস্ক্রিপশনে 2 মান্থ, 2 বছরের সাবস্ক্রিপশনে 3 মান্থ অ্যাবসলিউটলি ফ্রি পাচ্ছ। আপকামিং ব্যাচ কোর্সগুলো এগুলো সবকটা ইম্পর্টেন্ট, যেখানে ব্যাচ কোর্স দেখতেই পাচ্ছ WBP কনস্টেবলের দেওয়া হয়েছে, ফোনিক্স ব্যাচ যেটা ম্যাথ, GI আর ইংলিশের দেওয়া হয়েছে, আর এদিকে হচ্ছে মক টেস্ট উইকলি প্লাস লার্নারদের জন্য, এটাও খুব ইম্পর্টেন্ট, WBP কনস্টেবল মিনি মক টেস্ট, ঠিক আছে, NCERT টেস্ট সিরিজ এটাও খুব ইম্পর্টেন্ট, WBCS মেন্স ফুল মক প্র্যাকটিস এটাও আমাদের 4 সেপ্টেম্বর 12টা থেকে রয়েছে মেন্সের জন্য, প্লাস লার্নাররাই শুধু পাবে এটা। মিশন খাকি, ঠিক আছে, মিশন খাকি দেখতেই পাচ্ছ, তাহলে প্লাস লার্নারদের জন্য উইকলি মক টেস্টের ব্যবস্থা রাখা হয়েছে 5 সেপ্টেম্বর। WBPSC ফ্রি টেস্ট হচ্ছে ফ্রাইডে 11:30, 4 সেপ্টেম্বর 11টা, 5 সেপ্টেম্বর 11:30, ঠিক আছে।
স্পেশাল ক্লাস ফিচারের মধ্যে যারা ইউটিউব তোমরা ফলো করছো, তোমাদের মনে হতে পারে ইউটিউবে যদি আমরা প্রত্যেকটা ক্লাস পেয়ে যাই তাহলে আমাদের কি দরকার আনএকাডেমি অ্যাপসে ক্লাস করার অনেক দরকার আছে। কারণ এখানে তোমরা পোল ফিচার পাচ্ছ, যে পোলের মাধ্যমে তুমি একটা কোয়েশ্চেন আনসার দিচ্ছ, তোমার প্র্যাকটিস হচ্ছে, তোমার রিভিশন হচ্ছে, তুমি তোমার র্যাঙ্ক জানতে পারছো, তুমি কত সময়ের মধ্যে কতগুলো আনসার দিতে পারলে সেটা তুমি জানতে পারছো, যেখানে তোমার কন্ডিশন সম্পর্কে তুমি কিন্তু সচেতন হতে পারছো। আর এদিকে হচ্ছে যেটা তোমাকে পড়ানো হচ্ছে সেই নোটসগুলো কিন্তু তুমি ডাউনলোড করতে পারছো, যেটা তুমি ইউটিউবে পাচ্ছ না। আর যে কোনো জায়গায় এনি টাইম এনিওয়্যার, ঠিক আছে, তুমি ক্লাস করতে পারো আনএকাডেমি অ্যাপসের মাধ্যমে। ঠিক আছে, অফলাইনও পারো, অফলাইনে ডাউনলোড করেও পারো, অনলাইন তো পারোই। আর সাবস্ক্রিপশন প্ল্যান 1 মাস থেকে 2 বছর ওপর যে কোনো অ্যামাউন্টের ওপর তোমরা কিন্তু যদি এই রেফারেল কোডটা ইউজ করো 10% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। ফ্রি প্লাস ক্লাসের মধ্যে অনেক ডিফারেন্স আছে। তোমাদের মনে হতে পারে আমরা এত ফ্রি ক্লাস পাই তাহলে আমাদের প্লাসে জয়েন করার কি দরকার আছে, কারণ তোমরা জানো শুধুমাত্র এমসিকিউ করে সিভিল সার্ভিস পাওয়া যায় না, তার জন্য ডেসক্রিপটিভ পড়তে হয়, ডেসক্রিপটিভ জানতে হয়, পুরো থিওরি সম্পর্কে আমাকে বেস ক্লিয়ার রাখতে হয়, তবেই আমি এমসিকিউ পারবো। তার জন্য দরকার অনলি প্লাস, ঠিক আছে। আর ফ্রি ক্লাস, স্পেশাল ক্লাস, অনলি প্র্যাকটিস। তো যাই হোক, প্লাস ফিচারের মধ্যে ফেভারিট এডুকেটরের ক্লাস, এক্সাম প্রিপারেশন, ডাউট ক্লিয়ারিং সেশন, সিলেবাস কভার করা, টেস্ট সিরিজ, উইকলি ফ্রি মক টেস্ট, এগুলো সব অ্যাভেলেবেল। বাক্স বন্ডিতে দেখতেই পাচ্ছ যে তোমার যদি কোনো ভিডিও ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট ভিডিও হয় তাহলে অবশ্যই কিন্তু জানাও। আর টাইম টেবিল দেখতে পাচ্ছ এখানে, প্রত্যেকটার ওপরে কিন্তু তোমরা টাইম টেবিল দেখতে পাচ্ছ। এখানে তোমরা কিন্তু হিস্ট্রি ক্লাস পেয়ে যাচ্ছ আমার এভরিডে লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সামে, এই প্রত্যেকটা সাবজেক্টকে তোমরা ফলো করো, আমার ক্লাস এখানে পেয়ে যাচ্ছ 12:30 PM এ। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই, এই কোডটা ইউজ করো RMILA এবং 10% ডিসকাউন্ট দিয়ে কিন্তু যত